প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরবুন মঙ্গলবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এটি জানানো হয়েছে। শুধু সেনাপ্রধানের সঙ্গেই সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানের সাথেই। নৌপ্রধান, বিমান প্রধান, তিন বাহিনী প্রধানের সাথেই সাক্ষাৎ করেছেন। এই সফরের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের তুরস্কের এই সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশে যৌথভাবে একটা সামরিক সমরাস্ত্র কারখানা তৈরির উদ্দেশ্যে। গত মে মাসে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার্কি সফর করেছিলেন। তুরস্ক সফরকালেই তখনই জানা গিয়েছিল যে বাংলাদেশের নারায়ণগঞ্জে কিংবা চট্টগ্রামে তুরস্কের সাথে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরি করা হবে। এটি বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতি একদম রিভার্স চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ পাকপন্থী পররাষ্ট্র নীতিতে যে চলছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ, যৌক্তিক প্রতিবেশী ভারতের সাথে যে বৈরী সম্পর্কে জড়ানোর যত রকম মাল মশলা আছে সেগুলো দিয়ে এই মুহূর্তে রান্নাবান্না চলছে বাংলাদেশের। তুরস্ক ভারতের কাছে কেমন রাষ্ট্র একটু যদি আমরা দেখে নেই, তাহলে তুরস্ক এবং চীন, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে গত মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে 4 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ভারত সম্প্রতি প্রকাশও করেছে এটি শুধু পাকিস্তানের সাথে যুদ্ধ ছিল না, পাশাপাশি 3টি দেশের সাথে যুদ্ধ ছিল। আসলে চীন, পাকিস্তান, তুরস্ক। পাকিস্তানের 81% সামরিক সরঞ্জাম চীনের তৈরি। চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের বিস্তারিত তুলে ধরেন কদিন আগে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কেও চরম উত্তেজনা তৈরি হয়। এরপরই ভারত চালায় অপারেশন সিঁদুর। অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়। লেফটেন্যান্ট জেনারেল সিংহ আরো বলেন, পাকিস্তান চীন প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং চীন এখন পাকিস্তানকে ব্যবহার করছে তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা চালানোর জন্য। আমি আগেই বললাম যে সীমান্তে একজন নয় 3 প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্যে থেকে চীন ও তুরস্ক তাদের সাহায্য করেছে। অর্থাৎ এটি সুস্পষ্ট যে পাকিস্তানের সাথে তুরস্ক ভারতের শত্রু রাষ্ট্র এবং এই পাক ভারত যুদ্ধকালে তুরস্কের উপর পাকিস্তানের উপরে যেমন নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত, ঠিক তেমনি তুরস্কের উপরেও ভারত নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল আছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা। আমরা ভারতের সেই সব শত্রু রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সাথে বাছাই করে করে সম্পর্ক তৈরি করছি। এটিকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি, নিচ্ছে না, আগামীতেও নেবে না। যার দরুন আমরা আমাদের এক শ্রেণীর জনগোষ্ঠী বলে ভারতীয় আগ্রাসন। আমি বলবো যে ভারতীয় আগ্রাসন নয়, আমরা ভারতীয় সুযোগ সুবিধা থেকে একের পর এক বঞ্চিত হচ্ছি। প্রতিবেশীরা মিলেমিশে যদি থাকা যায়, একসাথে কিন্তু উন্নতির শিখরে পৌঁছানো যায়। ভারত কি ধরনের রাষ্ট্র, অর্থনীতি, সামরিক শক্তিতে, এটি ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই। ভারতের সাথে আগের সরকারের পলিসি ছিল যে ভারতের সঙ্গে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নতি করা। আজকে সেই পলিসি থেকে
একদম পেছনে এসে পড়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পৃথিবীর অন্যতম একটি ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের কোথায় কার সাথে সম্পর্ক, সেই সম্পর্কে সম্পর্কিত হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে তুরস্কের সাথে আমরা সম্পর্কিত হচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সাথেই যেমন সম্পর্ক খারাপও ছিল না, ভালো ছিল না, তুরস্কের সাথেও খারাপও ছিল না, ভালো ছিল না, বা অতিরিক্ত দহরম মহরম ছিল না। কিন্তু আজকে অতিরিক্ত দহরম মহরম, যার দরুন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কি রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একবার চিন্তা করুন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি ইউএস ট্রেড নিয়ে, আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমাদের $8 বিলিয়ন ইউএসএ তে রপ্তানি নাই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে। তার আগে কি ঘটেছে? ভারত থেকে আমরা প্রায় $4 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি, ইতিমধ্যে হয়েছি। সেটা একদম সেটেল ডাউন। $4 বিলিয়ন মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 কোটি টাকা ভারতের সাথে আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে? আমরা অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলি, ভারতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা যে পণ্য রপ্তানি করতাম ভারতে দীর্ঘদিন যাবত স্থল বন্দর দিয়ে, সেই স্থল বন্দর দিয়ে আমাদের পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। কত রপ্তানি করতাম? $2 বিলিয়ন। আরেকটি কি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ ভারতে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত। ভারতের বন্দর, ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় আমরা পণ্য রপ্তানি করতে পারতাম। সেখানে বাণিজ্য উপদেষ্টার ভাষ্য মতে 2000 কোটি টাকা, এটিকে যদি মান্থলি ধরা হয় তাহলে বাৎসরিক প্রায় 24,000 কোটি টাকা, সেখানে $2 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে $4 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিকট প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়ে, অলিখিত যুদ্ধে জড়িয়ে, অলিখিত সম্পর্ক খারাপ করে। পাকিস্তান থেকে কত বিলিয়ন এলো এই 11 মাসে? তুরস্ক থেকে কত বিলিয়ন এলো? চীন থেকে কত বিলিয়ন আমাদের সুবিধা আসলো? আমরা যে ভারতকে বাদ দিয়ে অন্যান্য ভারতের যারা শত্রু খুঁজে বের করে করে তাদের সাথে সম্পর্ক তৈরি করছি, এর ফলাফলটা কি? চীনের হাসপাতাল কি হয়েছে বাংলাদেশে গত 11 মাসে? হাসপাতালের কোন রকম কার্যক্রম শুরু হয়েছে? পাকিস্তানের কোনো কিছু হয়েছে বাংলাদেশে? পাকিস্তানে কি আমাদের রোগীরা চিকিৎসা করতে যাচ্ছে? পাকিস্তানে কি আমাদের শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে? তুরস্ক থেকে কি হয়েছে? তুরস্কে আমাদের কি করলো? এই $4 বিলিয়ন, আমি যেটি বলছিলাম যে এই যে $4 বিলিয়ন যে ভারতের সাথে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিকে 3টি দেশ মিলিয়ে কি পূরণ করে দেওয়ার কোনো আশ্বাস আমরা পেয়েছি গত 11 মাসে? পাইনি। ভারতের সাথে এমন সম্পর্কে জড়ালে আমাদের অদূর ভবিষ্যতে, এই যে নিকট ভবিষ্যতে আসছে, একের পর এক কন্ট্রোল আসছে, সামনে আরো নানা ধরনের কন্ট্রোল আসছে। আমাদের বাঙালি জনগোষ্ঠী কথায় কথায় বলে যে ভারতীয় অগ্রাসন। ভারতে কি কি অগ্রাসন? আমি বলবো যে ভারতীয় কোনো অগ্রাসনই নেই আমাদের এখানে। ভারতীয় অগ্রাসন বলতে পারে, তারা বলতে পারে, এই পাকপন্থীরা বলতে পারে। প্রথমেই যদি আমি শুরু করি যে ভারত আমাদের এই দেশটাকে নির্মাণে, এই দেশটা তৈরিতে সহযোগিতা করেছিল, এটি হচ্ছে ভারতীয় অগ্রাসন। পাকিস্তান ভাঙ্গার ক্ষেত্রে অগ্রাসন, এটি ভারতের অপরাধ। আজকে আমার দেশে মুক্তিযোদ্ধারা অপরাধী। কেন পাকিস্তানকে ভাগ করেছে? আর ভারত ভাগ করতে সহযোগিতা করেছে। ভারতকে ছেড়ে দেবে এই বাঙালি জনগোষ্ঠী? ছেড়ে দেবে না বলে আজকে পাকিস্তানের পররাষ্ট্র নীতির পলিসিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এগুলোর ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকে গলা টিপে মারা হচ্ছে, মারা ছাড়া অন্য কিছু হচ্ছে না। ভবিষ্যৎ ভালো হবে না, হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না তো কোনো। আমি বললাম এই যে 3টা দেশের কথা বললাম, পাকিস্তান, তুরস্ক, চীন, 11 মাসে আমরা কি লাভ করেছি? আমাদেরকে কি অন্তর্বর্তীকালীন সরকার একটু দেখাতে পারবে যে আমি পাকিস্তান থেকে এই বেনিফিট এনেছি, তুরস্ক থেকে এই বেনিফিট এনেছি, চীন থেকে এই বেনিফিট এনেছি? কিন্তু আমি সুস্পষ্ট করে দেখাতে পারছি যে ভারত থেকে আমরা $4 বিলিয়ন হারিয়ে ফেলেছি। ক্ষতিকার হচ্ছে বাংলাদেশের। ওদিকে $8 বিলিয়ন শেষ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে শেষ হবার মতো অবস্থা চলে গেছে। ভারত থেকে $4 বিলিয়ন। কোথায় যাচ্ছি আমরা? কি ভয়ানক পরিস্থিতির দিকে ঢুকছি।
এগুলো চিন্তা করলেও আসলে গা শিউরে ওঠে। এটির অবসান হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বর্তমানে যে পাকপন্থী পাক পররাষ্ট্র নীতিতে যে সরকারটি চলছে, এটির অবসান ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে, জাগতেই হবে। জাগো বাহে কণ্ঠে সবাই। বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের যে পরবর্তী 10 মাস 11 মাস চলে গেল, এবং সেই বিপ্লব পরবর্তী যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির সময় আমরা পালন করছি 2024 সনের যে উত্তাল জুলাই। সেই উত্তাল জুলাই 11 মাস পরে এসে 2025 সনের যে জুলাই মাস, সেই জুলাই মাসে কি অমন আছেন, বা জুলাই মাসের যে অবস্থা বাংলাদেশে 25 সনে, এটি 2024 সনের জুলাই মাসের সঙ্গে কতটা সম্পৃক্ত, এবং আমরা 2024 সনের জুলাইকে কিভাবে স্মরণ করছি, এইগুলো এক। 2 নম্বর হলো যে আগস্ট মাসের 5 তারিখ 2024, যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল, এবং সারা বাংলাদেশে যে উৎসব, এবং সেদিন যা কিছু হয়েছিল এই বাংলায়, অমন ঘটনা এই জীবনে আমি দেখিনি। এমনকি যাকে বলা হয় যে 16ই ডিসেম্বর ঢাকার রাজপথে কী ধরনের পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, ওটা আমার জানা নেই। যারা প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবেন। কিন্তু আমি যেটা 2024 সনের আগস্ট মাসের বিকালবেলা দেখেছি, 6 আগস্ট দেখেছি, এই দৃশ্য আমি যতদিনই বাংলাদেশে বাঁচব ততদিন আমি ভুলতে পারবো না। এখন সেই যে আনন্দ, সেই যে উল্লাস, 2024 সনের 5 তারিখে আমি যখন সকালবেলা বাসা থেকে বেরোলাম, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাতে, পুরো ঢাকা শহরে কারফিউ, তার মধ্যে সকাল 9টায় আমি বাসা থেকে বেরোলাম একটা রিকশায় করে, আপাত মস্তক সারা শরীর ভিজে চুপচুপ হয়ে গেলাম। তারপর মিলিটারির সামনে পড়লাম, পুলিশের সামনে পড়লাম, একেবারে গুলি করে দিবে এরকম একটা অবস্থা। এবং আমি আমার যেটা পরিচিতি আছে বা ফেজ আছে, ওটা প্রদর্শন করার সময় আমি পাচ্ছিলাম না। এর কারণ হলো আমি যে রিক্সাতে ছিলাম, রিক্সার হুড টানা ছিল, সামনে পর্দা ছিল, দ্বিতীয়ত এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে ঠিক 4-5 হাত দূরের মানুষকেও কিন্তু চেনা যাচ্ছিল না। তো কাজেই সেই কারফিউ ভঙ্গ করে আমার রিক্সাটি যে চলছিল, এবং সেটাকে উপলক্ষ করে থামানোর জন্য বা সেটাকে ধরাশায়ী করার জন্য যেভাবে বন্দুকের নল উঠানো হচ্ছিল এবং যেভাবে বন্দুকধারীরা গালাগাল করছিল, ওই দৃশ্য আমি কখনো ভুলব না। আমার ভয় ছিল না, আতঙ্ক ছিল না, কিন্তু আমি এটা দেখেছিলাম, যেটা আমার জন্মের পরে এই বাংলাদেশে আমি কখনো দেখিনি। তো সেই রকম ঝুঁকি নিয়ে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত প্রায় 3 ঘন্টা এদিক ওদিক বিভিন্ন গলি উপগলি ঘুরে তারপরে যখন আমি আমার অফিসে এলাম তখন দুপুর 12টা। তো দুপুর 12টা, এরপরে শেখ হাসিনার পতন হলো। আমি অফিসে বসে কাজ করলাম, ভিডিও বানালাম, ওই দিনের অনেকগুলো ভিডিও আছে। তারপরে রাত্রি 10টা 10:30টার সময় আমি বের হলাম আমার অফিস থেকে। গাড়ি ছিল না, একেবারে একাকী রাস্তায়, মানুষ উচ্ছ্বাস। আমার মনে হলো যে ইস, কেন আমি দুপুর 2টার সময় বেরোলাম না, কেন আমি 3টার সময় বেরোলাম না, আমি কেন 10টার সময় বের হলাম। আমাকে যারা চিনতেন, মানে মুহূর্তের ভিতরে সবাই চিনে গেলেন। পুরোটা পথ এই কেউ মাথায় করে নাচছে, কেউ ফুল দিচ্ছে, কেউ গণভবন থেকে আসার সময় জড়িয়ে ধরছে, কেউ একটা চুম্বন দিচ্ছে, মানে একটা অভূতপূর্ব দৃষ্টি। আমার কাছে মনে হলো যে আমি যদি 3টার সময় 4টার সময় সেই গণভবনের সামনে থাকতাম, রাজপথে থাকতাম, মানুষের ভালোবাসায় বাঁচতাম কিনা, এটা নিয়ে আমার একটা সন্দেহ। আমি মরে যেতাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে মরে যাওয়াটাও আমার জন্য অনেক শান্তির ছিল। আমি কেন সেই বিপদের দিনে বের হলাম, কিন্তু সুখের সময় আমি কেন রাস্তায় বের হইনি। আমি আসলে 6 তারিখও রাস্তায় বের হয়নি, 5 তারিখও রাস্তায় বের হয়নি, 8 তারিখও ক্যান্টনমেন্টে যাইনি, বঙ্গভবনেও যাইনি, গণভবনেও যাইনি, কোনো অনুষ্ঠানে যাইনি। আমি আমার মতো করে থেকেছি। এনিওয়ে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। এখন যে আনন্দের অংশীদার আমি, উচ্ছ্বাসের ভাগীদার আমি, গত 11টি মাস ধরে ধীরে ধীরে আমার সেই উৎসাহ আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে আপনাদের অনেকের মতন করে। আমি যে স্বপ্ন দেখেছিলাম, যে আশা করেছিলাম, সেই আশা এবং স্বপ্ন পুরোটাই রিভার্স হয়ে গেছে। সেই স্বপ্ন যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পরিবর্তে একটি নতুন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আসবে, এটি আইনশৃঙ্খলার অবনতির পরিবর্তে উন্নতি হবে, ছাত্রলীগ থাকবে না, যুবলীগ থাকবে না, তারপর ফ্যাসিবাদ থাকবে না, শুধু গণতন্ত্র থাকবে, মানুষের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, হাসি থাকবে, উচ্ছ্বাস থাকবে,
ব্যবসা বাণিজ্য সবকিছু থাকবে। এবং আমি 2019 সনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেখ হাসিনার পতনের পর আর সক্রিয় রাজনীতিতে জড়াবো না, অর্থাৎ ইলেকশন টিলেকশন এগুলো আর করবো না। তো এই বিষয়টা নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার বেশ খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে, রনি ভাই তাহলে আপনি এলেন কেন? বিএনপিতে আপনি এলেন কেন? আপনি যদি ইলেকশন না করেন, রাজনীতি না করেন, দলীয় কোনো পদ পদবি যদি আপনার না থাকে, প্রয়োজন না হয়, তাহলে আপনি এলেন কেন? আমি বললাম যে, আসলে শেখ হাসিনার পতনের জন্য আমি আপনার এখানে এসেছি। একেবারে খোলামেলা এই কথাটা বিটুইন হি অ্যান্ড মি। এবং এই যে যুগোপপাতভাবে এই কাজটি সফল হলেই আমি সবচেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি নেই। তো যার জন্য যখন ৫ তারিখে শেখ হাসিনা চলে গেলেন, তখন আমি আসলে আবেশে একেবারে চোখ বুজে ফেলেছি। আমার আর কিছু দরকার নাই। যদি সবকিছু স্বাভাবিকভাবে চলতো, আ তাহলে আমার হয়তো YouTube করা হতো না। আমাকে আপনি কখনো আর Facebook এ দেখতেন না। আমি আর লিখতাম না। আমি একেবারে পুরোপুরি অবসর নিয়ে নিতাম। একেবারে অবসর। এর কারণ হলো অবসরে যাওয়ার জন্য যথেষ্ট যাকে বলা হয় আমার কারণ আছে। আমি ৮৬ সন থেকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করছি। এই যে দেখেন আমি কথা বলছি, আমার গলাটা কিন্তু আজকে প্রায় ১৫ দিন যাবৎ আমি অসুস্থ। ভীষণ রকম অসুস্থ। তো এই অসুস্থের মধ্যে একটু গরম পানি খাই, পা ভিজিয়ে রাখি গরম পানিতে, গলাটা একটু ভালো হয়, তারপর কথা বলি। এমনকি একটা পত্রিকাও ঠিকমতো পড়তে পারছি না, খাইতে পারছি না, ঘুমাতে পারছি না। সব মিলিয়ে পুরো শরীরের বাইরে দেখে বোঝার উপায় নাই, কিন্তু শরীর আর পরিশ্রম নিতে পারছে না। তো কাজেই আমার আসলে রিটায়ারমেন্ট দরকার। আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমি বিয়ে করেছি 1986 এ। আমার বড় ছেলেটি আ ১৯৯৪ সনে এই পৃথিবীতে এসেছে। মেয়ে, ছেলে তাদের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে তারাও মানে সবাই established। এখানে আ একটা মানুষের কাজ করা, পরিশ্রম করা এখন আসলে আল্লাহ বিল্লাহ করা ছাড়া আমার আসলে তেমন কোনো কাজ নেই। তো সব যদি স্বাভাবিক থাকতো তাহলে যেভাবে রাজনীতি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওভাবে জীবনের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো, টক শোতে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার। প্রতি রাত্রে সেই আপনি টেলিভিশনে গাড়িতে করে, নিজের গাড়িতে করে ১২টা ১টা পর্যন্ত সেই টেলিভিশন স্টেশনে গিয়ে বসে থাকেন, আসেন। আসার পর ঘুমাতে, ঘুমাতে ২টো ২.৫টা বেজে যায়। আর আমি এমনি রাত ৩:৩০টার সময় আমি ঘুম থেকে উঠি। তো আপনি যদি রাত ২টোর সময় বিছানায় যান এবং অলমোস্ট মাসের মধ্যে তো ১৫ দিনই এই অবস্থা হয়, টকশো থাকে। মাসে গড়ে ২০ থেকে ২৫ টি টকশো থাকে। এর মধ্যে কোনো টেলিভিশন রাত ১০টা, কোনো রাত ১২টা। বাসায় এসে খাওয়া-দাওয়া করে ঘুমাতে, ঘুমাতে ১২টা, ১টা, ১:৩০ এরকম বেজে যায়। তো এভাবে আসলে একটা শরীর নিতে পারে না। তো আমি এই কাজগুলো করতাম না। কি দরকার? গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আ এই ক্ষুদ্র জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আর চাওয়ার কিছুই নেই। এখন পর্যন্ত চাওয়ার কিছু নেই। কিন্তু এই যে হতাশার কারণে, অবস্থার কারণে দেখা যাচ্ছে যে আবার কথা বলতে হচ্ছে, আবার সেই আগের মতোই ঝুঁকি নিতে হচ্ছে। আবার যারা ক্ষমতাধর লোকজন তাদের সঙ্গে রেষারেষিতে যেতে হচ্ছে, তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে যেতে হচ্ছে। এ জীবন আর আসলে টানা যাচ্ছে না। তো সেই দিক থেকে এই যে গত ১০ মাস, এই ১০ মাসে অন্য সবার মতো আমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই কারণ হলো যে আমি তো সেই ২০১৩-১২ সন থেকেই, সেই যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকে উল্টো স্রোতে আমি নৌকা বাইছি। ক্ষমতাধরদের সবার সঙ্গে টক্কর লাগিয়েছি এবং সেভাবেই চলছে এখনো পর্যন্ত। তো এর মধ্যে তো বয়স হয়ে গেছে, শরীরের ভার মানছে না। তো সেই কারণে আমি চাই যে দেশটা ভালো চলুক। একটু বিদায় নেই, একটু সুন্দরভাবে আ যাকে বলা হয় অবসর কাটাই। আর নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন, তারা রাজনীতি করবেন, তাদের সফলতা দেখে আনন্দ পাবো, পথে ঘাটে দেখা হবে, তারা সম্মান জানাবেন বা তাদেরকে স্নেহ করব। এই এতটুকুই এই বয়সে প্রাপ্তি। এর বাইরে অন্য কোনো কিছু ছিল না। কিন্তু দেখা গেল যে না, সেটা হচ্ছে না। পরিস্থিতি সব দিক থেকে খারাপ হচ্ছে। আগে যেভাবে মিথ্যা কথা বলা হতো, রাজার মুখ থেকে, রানীর মুখ থেকে যেভাবে মিথ্যা কথা বের হতো, এখন তার চেয়ে আরো বেশি বেরোচ্ছে। আগে পথে ঘাটে মানুষের যে অনিশ্চয়তা ছিল, তার চেয়ে আরো বেশি অনিশ্চয়তা হচ্ছে। আগে যেভাবে আতঙ্ক ছিল জাতীয় জীবনে, সেই আতঙ্ক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যে সকল সমস্যা, তার চেয়ে অনেক বেশি সমস্যা এখন আমাদের চারিদিকে ঘুরপাক খাচ্ছে। বলেন তো ঘুমাবেন কি করে? আপনি বলেন কি করে আপনি সুস্থ থাকবেন? যদি ন্যূনতম বিবেক থাকে, বোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে তো আসলে ঘুম হওয়ার কথা না। ফলে আমারও হচ্ছে না। এবং এই অবস্থার মধ্যে আবার একটার পর একটা গুজব ছড়িয়ে পড়ছে। এই যে জুলাই এবং আগস্ট, এই আগস্টকে কেন্দ্র করে নরমালি যেটা হতে পারত সেটা হলো আমরা এই সময়টিকে আনন্দ দ্বারা, কৃতজ্ঞতা দ্বারা আমরা বরণ করে নিতাম। আল্লাহকে কৃতজ্ঞতা জানাতাম। মানুষ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতাম। গান, কবিতা দ্বারা আমরা বরণ করে নিতাম। উৎসবের একটা আমেজ থাকতো জুলাই এবং আগস্ট জুড়ে। কিন্তু সেটা হচ্ছে না। সেটার পরিবর্তে রাজনীতির অনিশ্চয়তা, গত বছর যেটা ছিল সহিংসতা, এটা অনিশ্চয়তাতে চলে আসছে। গত বছর যেটা ছিল
পরস্পরের প্রতি অবিশ্বাস এখন সেটা সন্দেহতে পরিণত হয়েছে। গত বছর যেটা যাকে বলা হয় প্রতিপক্ষকে পরাজিত করার যে একটা মনোবৃত্তি ছিল, এবছর সেটা প্রতিপক্ষকে ঘায়াল করার মনোবৃত্তি চলে এসেছে। এবং এখানে গত বছরে যে পক্ষগুলো ছিল তার চেয়ে আরো বহু পক্ষ এই বর্তমানে জড়িয়ে পড়েছে। এবং এরই প্রেক্ষিতে নানা জনে নানা রকম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল আতঙ্ক ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের এই জাতির জন্য কল্যাণকর নয়। যেমন বলা হচ্ছে যে এই ২০২৫ সনের আগস্ট মাসের ৫ তারিখে কেয়ামত হয়ে যাবে বাংলাদেশে। কি কেয়ামত হবে? আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কি কেয়ামত হবে। তবে যে বিষয়গুলো আমরা আতঙ্ক সহকারে অনুভব করতে পারি সেটা হলো, যারা এই বিপ্লবের সুবিধাভোগী, যারা এই বিপ্লবের যারা নিজেদেরকে উম বিপ্লবের অগ্রগামী সেনানায়ক মনে করেন। আচ্ছা, আপনারা বলেন তো যে পৃথিবীর এমন কোনো যুদ্ধ আছে যে যুদ্ধে সেনাপতি বিদেশে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? এটা হয়নি। যুদ্ধের সেনাপতিকে যুদ্ধের ময়দানে থাকতে হয়। তো এক্ষেত্রে জুলাই আগস্টে যারা বিপ্লবী, যারা বিজয়ী, তারা সবাই বাংলাদেশে ছিলেন এবং এখন পর্যন্ত যারা বাংলাদেশে আছেন তারাই এটার নেতৃত্ব দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রচলিত রাজনৈতিক দল, তাদের বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃত্ব তারা এখন বিদেশে। আওয়ামী লীগের সবাই বিদেশে পলাতক। তারপরে বিএনপির তারেক রহমান সাহেব বিদেশে, তার স্ত্রী, পরিবার, পরিজন তারাও সবাই বিদেশে, অথচ মূল নেতৃত্বটা লন্ডন থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। ফলে লন্ডন থেকে যখন ইথারে কোনো একটি কমান্ড আসে, সেটা স্কাইপের মাধ্যমে আসুক, টেলিফোনে আসুক, যেভাবে আসুক, এটা যার কানে আসে ওটা সে কার্যকারিতা ওভাবে থাকে না। নেতা নিজে মাঠে উপস্থিত থেকে যদি কোনো একটা কাজকর্ম করতেন, সেটা অনেক সুবিধা হতো। অন্যদিকে বিপ্লবের যারা হর্তাকর্তা, এই মুহূর্তে হর্তাকর্তা, তারা যদি বিপ্লবটা তাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত হতো এবং নিজেদের যোগ্যতা, প্রজ্ঞা, মেধা অনুযায়ী যদি তারা সফল হতেন, তাহলে আজকে বিপ্লবের এই অবস্থা হতো না। বিপ্লবের মধ্যে অনেক গুণ ছিল, বিপ্লবের মধ্যে অনেক হাত ছিল, অনেক দেশি এবং বিদেশি অজ্ঞাত শক্তি এই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল। এখন প্রায় সব পক্ষ এই বিপ্লবের ক্রেডিট নেওয়ার জন্য টানাটানি করছে। কেউ এটার সঙ্গে ডিপ স্টেট, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেটার যাকে বলা হয় প্রভাব খুঁজে বেড়াচ্ছে। কেউ এটার সঙ্গে সিআইএ এর প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ এটার সঙ্গে রয়ের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ মোসাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ চীনের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ ইউটিউবার যারা বিদেশে বসে ইউটিউব করে তাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে। কেউ বলছে যে না, আমি তো ফেসবুকের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে দিয়েছি। কেউ বলছে আমরা ইউটিউবের মধ্যে সব ঘটিয়ে দিয়েছি, আমি যদি ইউটিউবের কথা না বলতাম এটা কি হতো। কেউ হয়তো বলছেন যে আই এম দ্য ফার্স্ট ম্যান, যে এই ফেসবুকের যে প্রোফাইল এটা আমি লাল করে দিয়েছি এবং এই লাল করে দেওয়ার কারণেই যে বিপ্লবটা শুরু হয়েছে, রক্তাক্ত বিপ্লবটা শুরু হয়েছে, আমি যদি লাল না করতাম এটা হতো। এই সকল বিষয়াদি নিয়ে তর্ক এবং বিতর্ক এবং ক্ষেত্র বিশেষে একে অপরের সঙ্গে যে শত্রুতা এতটা প্রবল পর্যায়ে পৌঁছে গেছে যে বিপ্লবের নীতি, আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। এবং তারই প্রেক্ষিতে সেই ২০২৪ সনে যে করণীয়গুলো ছিল বিপ্লবীদের, সেই করণীয়গুলো তারা করতে পারেনি, যেহেতু কোনোটাই স্বয়ংসম্পূর্ণ ছিল না। কেউ বুদ্ধি দিয়েছেন একজনে, কাজ করেছেন একজনে, টাকা দিয়েছেন একজনে, রসদ দিয়েছেন একজনের, যদি এখানে অন্য কোনো লজিস্টিক সাপোর্ট থাকে সেটা দিয়েছেন একজনে। তো এই সবগুলো একত্র করে একটা পলিসি নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ২০২৪ সনের মধ্যে হয়নি। ২০২৫ সনে এসে দেখা গেল যে অনেক ভুল হয়ে গেছে, কিন্তু সেই ভুলগুলো শুধরানোর মতো পরিবেশ পরিস্থিতি হলো না। কেউ বলল বিপ্লবী সরকার, কেউ বলল শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে তাড়াতে হবে, কেউ বলল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে, কেউ বলল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হবে, কেউ বলল সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা ২০২৫ সন থেকে যে শুরু হলো, যেটি এটি গত কয়েক মাসে প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে এবং পুরো শাসন ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে এখন যারা বিপ্লবী রয়েছেন তারা এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী, সবাই বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। এবং এরই মধ্যে আবার ২০২৫ সনে জুলাই মাস এসে গেল, আবার জুলাই মাসের পরে আগস্ট মাসে আসবে। এখন কি হবে আগস্ট মাসে? যারা বিপ্লবের বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বিপ্লবে, যারা বিপ্লবে বিভিন্ন সময় বাণী দিয়েছেন এবং দূর দেশ থেকে যারা বিপ্লবে প্রেরণা দিয়েছেন, তারা এই সময়ের মধ্যে বলতে চাচ্ছেন যে আগস্ট মাসের ৫ তারিখে তারা এমন কিছু ঘটাবেন যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারে না বা আওয়ামী লীগ স্বপ্নেও কল্পনা করতে পারে না। তা আমরা আসলেই কল্পনা করতে চাই না। আমরা যেগুলো ভাবতে পারি সেটা হলো যে অতীতে আমরা দেখেছি ৩২ নম্বর ভাঙা হয়েছে, অতীতে আমরা দেখেছি সুধা সদন
ভাঙা হয়েছে, অনেক মব তৈরি করা হয়েছে। এখন সেক্ষেত্রে তারা অতীতে বঙ্গভবন দখল করার চেষ্টা করেছে, শাহাবুদ্দিন চুপ্পুকে সেখান থেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু এটা বিএনপি এবং সেনাবাহিনীর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণে এটা হয়নি। এখন আগস্ট মাসের 5 তারিখকে টার্গেট করে যদি আবার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা একটা হতে পারে। আবার দেখা গেল যে একটা বিপ্লবী সরকার যেভাবে দেশের কিছু যাকে বলা হয় বিপ্লবের পক্ষের বুদ্ধিজীবী, তারা বিপ্লবী সরকারের যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে দীপ্ত হয়ে বা উদ্দীপ্ত হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তার দলবল সহকারে শহীদ মিনারে যান, সেখানে একটি বিপ্লবী সরকারের জন্য তিনি শপথ গ্রহণ করেন এবং সেখানে নতুন জাতীয় সঙ্গীত পাঠ করা হয়, নতুন সংবিধান ঘোষণাপত্র সেখানে দেওয়া হয়, বা জুলাই আগস্ট চার্টারের যে কথা বলা হচ্ছে সেগুলো হয়। এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো হতে পারে এবং এগুলো নিয়ে সরকার চেষ্টা করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি। কিন্তু অ্যাজ এ ইন পার্সন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার কাছে মনে হচ্ছে যে এর কোনো কিছুই হবে না। এর কোনো কিছুই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিখ্যাত 3-0 থিওরি রয়েছে, 3-0 যে উপমা বা মতবাদ, যেখান থেকে তিনি বিশ্বকে একেবারে দারিদ্র্যমুক্ত করে ফেলবেন। তো এরকম আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টকে কেন্দ্র করে যে বড় বড় পরিকল্পনা করা হচ্ছে, এই বড় বড় কল্পনাগুলো 3টি শূন্যতে এসে, জিরোতে এসে এটি যাকে বলা হয় একটা সমীকরণ তৈরি করবে।